নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তে প্রাইম নিউজে। বিভিন্ন অভিযোগ পেয়ে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ গার্লস হোস্টেল এবং বাগমা এসটি বয়েজ হোস্টেল পরিদর্শনে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি হোস্টেল পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পায়। তারপর তিনি রেগে কড়া নির্দেশ জারি করেন হোস্টেল কর্তৃপক্ষকে। তিনি বলেন, হোস্টেলে এসে তিনি এতটা চরম অব্যবস্থা প্রত্যক্ষ করবেন সেটা তিনি ভাবতেও পারেননি। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কাল বিলম্ব না করে ব্যবস্থা নিতে হবে এবং সেই শাস্তির রিপোর্ট মন্ত্রীর হাতে পৌঁছাতে হবে বলে জানান হোস্টেলে দায়িত্ব থাকা ইনচার্জকে। তিনি আরো বলেন, 1 ঘন্টার মধ্যে হোস্টেলের শৌচালয় পরিষ্কার করার জন্য পরবর্তী সময়ে তিনি ছাত্রছাত্রীদের খাবার ও পানীয় জলের ব্যবস্থাও খতিয়ে দেখেন। চাক্ষুষ করেন হোস্টেলের মধ্যে নেই বৈদ্যুতিক পাখা এবং আলোর ব্যবস্থা। এই বিষয় নিয়ে কথা বলেন প্রধান শিক্ষকের সাথে। প্রধান শিক্ষক মন্ত্রীকে জানিয়েছেন আগামী 1 সপ্তাহের মধ্যে তিনি সমস্ত সমস্যা সমাধান করবেন। তারপর মন্ত্রী প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান। এখন দেখার বিষয় কত দ্রুত হোস্টেলে চেহারা ফিরে পায় ছাত্রছাত্রীরা, নাকি সবটাই লোক দেখানো। আজকে আমি এই বিশ্রামগঞ্জে এসেছি গার্লস হোস্টেলে। এখানে 50 জন স্টুডেন্ট আছে। আমার সঙ্গে আছে ডিস্ট্রিক্ট অফিসার, সাব ডিভিশন অফিসার এবং হেডমাস্টার বাবু, আমার দিদিমণিরা আছে। এখন এই হোস্টেলের আমার কাছে অনেক দিন কমপ্লেন ছিল, তার জন্য আমি আজকে ভিজিটে এসেছি। আমি দেখছি অবস্থা খুব শোচনীয় অবস্থা, কিন্তু আমাকে কথা দিয়েছে আমার হেডমাস্টার সাহেব, আমার খুব ভালো লেগেছে। 1 সপ্তাহের মধ্যে যা যা লাগবে একদম করে দেবে। তার জন্য আমি হেডমাস্টার বাবুকে ধন্যবাদ দিই, কারণ আমার ছেলেমেয়েরা ভালো সুস্থভাবে থাকতে চায়। আজকে এত গরমের মধ্যে ফ্যান নেই, লাইট নেই, এটা ব্যবস্থা করবে। যে যে ডিমিস হয়ে গেছে এগুলি চেঞ্জ করা হবে আজকের মধ্যে। লাইট যেখানে লাগবে এখানে এখন আমি বলে গেছি, আমার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার আছে, অফিসার আছে এবং সাব ডিভিশন ওয়েলফেয়ার আছে, হেডমাস্টার সাহেব আছে। এটা আজকের মধ্যেই সব কমপ্লিট করে দেবে লাইটগুলি যেখানে যেখানে। চোত্তাখলায় প্রকাশ্যে ভারত বাংলা মৈত্রী পার্কের সামনে বাজারের মাঝখানে প্রকাশ্য রাস্তাতে আহত হয়েছিলেন প্রার্থী বাদল শীল। পরে জিবি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বুধবার বাদল শীলের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে দেখা করে কথা বলেন সিপিআইএম পার্টির পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস, পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্ত, পার্টির নেতা আশিস দত্ত সহ অন্যান্যরা। পরিবার পরিজনদের সাথে কথা বলে শোক জ্ঞাপন করেন প্রতিনিধি দলটি এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। কিন্তু স্থানীয় সিপিআইএম কর্মীরা এদিন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারকে বলেন, যদি বাদল শীল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতরা শাস্তি না পায় তাহলে এলাকায় মানুষ সিপিআইএম করবে না। তারপরে তিনি পরিবারের লোকজনদেরও স্থানীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্য বলেন, যারা বাদল শীলকে খুন করেছে তারা রেহাই পেয়ে যাবে ভাবলে ভুল হবে। গণতান্ত্রিকভাবে তাদের বিরুদ্ধে যা করার তা করা হবে, সুতরাং ভেঙে পড়া বা হতাশ হওয়ার মতো কোনো কারণ নেই। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেক লড়াই করে বিলোনিয়ায় সিপিআইএম মাথা তুলে দাঁড়িয়েছে। এ সরকার গত 6 বছরে বহু কায়দা করেও সিপিআইএম এর শক্তি বিলোনিয়ায় কমাতে পারেনি। অর্থাৎ দল আছে এবং দলের লড়াই গণতান্ত্রিকভাবে অব্যাহত থাকবে বলে জানান মানিক সরকার। তিনি বলেন, সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো যারা 2018 সালের পর 26-27 জন বিরোধী দলের কর্মীকে খুন করেছে তাদের জবাব দিতে হবে। এটাই জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। ঘন্টার মধ্যে গত 5-6 বছরে আমরা তো ত্রিপুরায় এই ধরনের ঘটনা তো আগেও ঘটছে না, 28-29টা ঘটছে। বন ডাকার মতো অবস্থা কিন্তু আমরা যাই নাই, আমরা পরের দিনই বন ডাকি। কাজে যারা বলতেছে কোনো প্রতিবাদ নেই, এটা ঠিক না। এখন খুনি যারা তাদেরও তো আমাদের পক্ষে ধরা সম্ভব না, পুলিশ ধরবে, পুলিশের উপর চাপটা এটা মনে করে এইটা আমরা কন্টিনিউ করি। এবং যেটা বললাম এটা মনে রাখি যে যারা এগুলি করছে তারা মনে করবে না তারা ঠিকানা রেহাই পেয়ে না। তারা যে পদ্ধতিতে ঘটনা ঘটাইল, আমাদের তরফ থেকে তো আমাদের কমরেডদের এই জাতীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ তো আমরা দেবো না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করি। কাজেই ভাঙা পড়ারও কোনো কারণ নাই, হতাশ হওয়ার এটা মাথায় রাখবো। তোমারও বয়স কম, ওয়াইফের বয়স কম, মেয়ের বয়স তো আরো কম। কেমন পার্টি তো আছে, বিলোনিয়া পার্টিটার উপর দিয়ে কিন্তু তৈরির সময় থেকেই যে ঝড় শুরু হয়েছে, এটা এই ঝড় এখনো চলছে।
রক্ত নদীর উপর দিয়ে হাইটা কিন্তু বিলোনিয়া পার্টি, পার্টির শক্তি তো কমাতে পারছে না। এটা ভোটের ফলাফল দিয়ে এটা পার্টির শক্তি বিচার করলে বুঝবে। জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী নবম শ্রেণীর ছাত্রী, নাম মন্দিরা দেবনাথ। বিধায়ক চিকিৎসার হাত বাড়িয়ে দেয়নি। পিতা সুভাষ দেবনাথের দাবি, সরকার যদি মেয়ের চিকিৎসার বন্দোবস্ত করে দেয় তাহলে জীবন ফিরে পাবে তাঁর মেয়ে। জটিল রোগে আক্রান্ত নবম শ্রেণীর ছাত্রী মন্দিরা দেবনাথ। আর্থিক সংকটের কারণে পিতা উন্নত চিকিৎসা করাতে না পেরে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কেঁদে দিলেন। তিনি বলেন, এখন পর্যন্ত বিধায়কের বাড়িতে 4 বার গেছেন, এমনকি শুধুমাত্র পায়ে ধরাটাই বাকি রয়েছে। কিন্তু বিধায়ক তার মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা তো দূরের কথা, সহানুভূতি পর্যন্ত দেখাননি। বর্তমানে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় অন্যান্য রোগীদের সাথে মেঝেতে শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে। মন্দিরার বাড়ি বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার দক্ষিণ রাঙামোড়া গ্রামে। মন্দিরা গ্রামেই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখাপড়া করে। গত 1 বছর ধরে মন্দিরা প্রচন্ড মাথা ব্যথা। পিতা সুভাষ দেবনাথ তাঁর সাধ্যের মধ্যে থেকে যতটুকু পেরেছেন ততটুকুই মেয়ের চিকিৎসা করার চেষ্টা করেছেন। জিবি হাসপাতাল এবং হাপানিয়াতেও মেয়েকে চিকিৎসা করায়, কিন্তু সুস্থ হয়ে উঠছে না মেয়ে। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিয়েছেন মন্দিরার ব্রেন টিউমার হয়েছে। দিন দিন তার মাথা ব্যথা বেড়ে চলেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পিতা সুভাষ দেবনাথের পকেটে এত টাকা নেই যে তিনি মেয়েকে বহিরাজ্যে নিয়ে চিকিৎসা করাবেন। তবে তার আক্ষেপ, যদি এলাকার বিধায়ক যদি কিছুটা চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করতেন তাহলে হয়তো তার মেয়ে ভালো হয়ে যেত। এখন পর্যন্ত 4 বার বিধায়কের কাছে গেছেন, কিন্তু বিধায়ক কোনো সহযোগিতাই করেননি। আত্মীয় পরিজন যারা রয়েছেন তার থেকে কিছুটা আর্থিক সহযোগিতা পেলেও সে টাকা ব্যয় হয়ে গেছে। বলতে আমি তো 4 বার গেছি এমএলএ কাছে গেছি, আর এমনিকে আমার সাহায্য করবো। এরপরে গেছি, সাহায্য মাঞ্জ কিচ্ছু নাই। 4 বার গেছি, 4 কাছে মানে 5 ভেবে গেছিল আমার এতটুকু। এখন কি চাইতেছে? এখন চাইতেছি যে জন ভালো করে সুস্থ। 14 বছর বয়সের থেকে ব্রেন টিউমার ধরা খাইছে, আজকে 15 বছর হয়েছে। 1 বছর ধরে দাঁড়িয়ে ঘুরতেছি, কোনো চিকিৎসা করতেছি না। বহুত জায়গাতেই নিছি, কোনো কানে কিছু করতেছি না। আর্থিক অবস্থা নাই, টাকার জন্য হয়েছি 3 বার করে এমএলএর বাইক কিছু কোনো কোনো সাহায্য হয়েছিল, সাহায্যের কারণে চিকিৎসা করতেছি। মায়ের লেখা বাকি 1 বছর পর্যন্ত ঘুরতে যাচ্ছি, কষ্টই হইতেছে। অপারেশন করতাম বলে জীবিত 1 বার 2 বার করে এমন 4 বার গেছি। সব কিছু হালাইছি ছুটি দিয়ে দিছি। বাদ করে ছুটি দিয়ে দিছে, বাইক নিয়েছি, ঘরে গেছি। কইতেছে অক্ষণে করাইলে আসবে, বেশি খারাপ হইব, আমরা বলে করাইবো না, করাইতো না এমন কইছে। 7 বারের ঘরে 7 বার পর্যন্ত যা টাকা পয়সা আসছিল সব শেষ দিয়ে লেছি। গরু ছাগল আসছিল সব কিছু হচ্ছে কিনা কিচ্ছু নেই। বিবির কার্ড আছে, এমএলএর বাড়িতে 1 বার 2 বার করে। এখন কি চাও? এখন কিছু চিকিৎসা তো করতেছি না, টাকা। অসহায় পিতা সুভাষ দেবনাথের ফোন নাম্বার 9862508011। কেউ যদি সহযোগিতা করতে পারে তাহলে হয়তো তার মেয়ের অপারেশন করার জন্য টাকার বন্দোবস্ত হবে। পুনরায় মন্দিরা স্কুলে যেতে পারবে, তাদের ঘরে আলো করে রাখতে পারবে মন্দিরা। কিন্তু দিনমজুর বাবার পাশে কি দাঁড়াবে এ সরকার? খবরটি পরিবেশন করার জন্য পেছনে মূলত কারণ হলো সরকার যাতে অসহায় পিতার কন্যা মন্দিরার চিকিৎসার ভার গ্রহণ করে। শান্তন টিভি। তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর অকালে প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, কর্মসূত্রে খোয়াই অফিস টিলা এলাকায় ভাড়া থাকেন সজল দেববর্মা। সজল দেববর্মার মেয়ে সারিকা দেববর্মা খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রী। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন পাল জানান, মঙ্গলবার বিদ্যালয়ে আসার পর সারিকা আচমকা ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি প্রত্যক্ষ করেন ক্লাসে থাকা
শিক্ষক ত্রিদীপ দেববর্মা। সাথে সাথে তিনি বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জানান। খবর দেওয়া হয় সারিকা দেববর্মার বাড়িতে। বিদ্যালয়ের শিক্ষক ত্রিদীপ দেববর্মা সারিকাকে নিয়ে ছুটে যান খোয়াই জেলা হাসপাতালে। খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজেশ দেববর্মা সারিকাকে হাসপাতালে ভর্তি রাখেন এবং পর্যবেক্ষণ রাখেন। দুপুরের পর সারিকার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে তড়িঘড়ি রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। রাতের বেলায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সারিকা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই খবর বিদ্যালয়ে পৌঁছানোর পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গতকালকে স্টুডেন্টরা স্কুলে আছে, বেশ দেরি হয়েছে। আমরা ফেয়ার টাইম 6:15। স্টুডেন্টরা খুব সম্ভবত 6 সপ্তাহ পরে স্কুলে গার্জিয়ান নিয়ে আসে, তারপর দেওয়া গেছে যে কালকে আমরা অনলাইন ছাড়তে চলছিল। একটা যে রুমে তারা আছে, পাশের রুমে একজন করে তারা পাঠানো হয় সার্ভে করা। ওই রুমে টিচারও আসছিল সুযোগের জন্য। হঠাৎ করে মেয়েটা বমি করছে। তখন ওই রুমের টিচার পাশের রুমে একজন ম্যাডাম আসছে, যেহেতু মেয়েটার নাম সারিকা দেববর্মা। তখন ম্যাডামকে ডাক্তার আরেকটা স্টুডেন্ট, আমি আসছিলাম পাশের রুমে, আমার ডাক্তার আসছে যে সারিকা বমি করতেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, গিয়ে উড়ে জিজ্ঞেস করছি যে কী হয়েছে। সে মুখে কোনো কথা বলতেছে না, শুধু কাঁদতেছে। কান্নার পরে বলছি ওই রুমে যে টিচার আছে ওর গার্জিয়ানকে ফোন করছেন, বা বেশ কয়েকবার ফোন করছি, গার্জিয়ান তো ফোন রিসিভ করতেছে। ঠিক আছে, তারে আমরা নিচে দোতলার উপরে কাজটা ছিল যে আমরা কমন রুমে নিয়ে যাও, আমি দেখতেছি ফোন করে। আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, ভদ্রলোক ফোন রিসিভ করছে না। বাচ্চাটার যে এরকম কান্তাছে প্রচণ্ড, মুখে কিছু বলতেছে না, আমরা কিছু বলতেছে না। তা আমরা আমি মনে করছি তৎক্ষণাৎ তারে হসপিটাল পাঠানো দরকার। দৌড়ে গিয়া একটা টমটম নিয়ে আসি। রাজ্যে লোডশেডিং নেই, তবে যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হচ্ছে দাবি করলেন টিএসইসিএল এর এমডি বিশ্বজিৎ বসু। রাজ্যে বর্তমানে বিদ্যুতের চাহিদা 300 মেগাওয়াট থেকে 320 মেগাওয়াট রয়েছে। আবহাওয়ার ওপর নির্ভর করে বৈদ্যুতিক চাহিদা। তবে বিদ্যুৎ নিগম গর্ভের সাথে বলতে পারে বর্তমানে রাজ্যে কোনো লোডশেডিং নেই। বুধবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্পোরেট কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানান টিএসইসিএল এর এমডি বিশ্বজিৎ বসু। তিনি এদিন জনসংযোগ আধিকারিকদের পাশে বসিয়ে দাবি করেন গত কয়েকদিন ধরে আগরতলা শহর সহ আশেপাশে কিছু এলাকায় বিদ্যুতের সমস্যা হয়েছে। এটা যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে। কিছু পুরনো ট্রান্সফরমার একসাথে খারাপ হয়ে যাওয়ায় এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে মানুষকে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সাথে সাথে বিদ্যুৎ সারাইয়ের ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আগরতলা শহরে বিদ্যুতের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এর জন্য সাবস্টেশনগুলি উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধান হয়ে গেলে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা পেতে মানুষের কোনো ধরনের সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। তিনি আরো বলেন, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে দুর্গাপুজোর জন্য বৈদ্যুতিক সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। যেসব জায়গায় বিদ্যুৎ সংস্কারের প্রয়োজন রয়েছে সেসব জায়গাতেও বিদ্যুৎ সংস্কার করা হবে, যাতে দুর্গাপুজোয় কোনো বিদ্যুৎ সমস্যা না হয়। তিনি এদিন আরো বলেন, প্রায় সময় মানুষ অভিযোগ তোলে 1912 নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে পারে না, তাই কল সেন্টারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আরো বলেন, কল সেন্টারের ওপর থেকে চাপ কমানোর জন্য বিদ্যুৎ বন্ধু অ্যাপ ব্যবহার করার জন্য এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসের পৃথক ফোন নম্বর মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবে বিদ্যুৎ নিগম। পাশাপাশি তিনি আরো বলেন, আগরতলা শহরে বৈদ্যুতিক লাইন আন্ডারগ্রাউন্ড করার জন্য কাজে হাত লাগানো হয়েছে। এর দায়িত্বে রয়েছে স্মার্ট সিটি নিগম এবং বিদ্যুৎ নিগম। বিদ্যুতের ডিমান্ড 300 মেগাওয়াট থেকে 220 মেগাওয়াটে ভ্যারি হচ্ছে। পিক আওয়ারে 300 প্লাস, মিনিমাম যেটা 220 মতো। এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, ডাইনামিক ফ্যাক্টর। বর্তমানে আমাদের কিন্তু কোনো লোডশেডিং নেই, পুরো চাহিদাটা মেটানো হচ্ছে আমাদের নিজেদের সাপ্লাই এবং গ্রিড থেকে পাওয়া নিয়ে। সেকেন্ড যেটা ডিসকাশন হয়েছে, কিছুদিন ধরে ফ্রিকুয়েন্টলি
বিদ্যুতের সমস্যা দেখা গিয়েছে, যার জন্য মন্ত্রী সাহেব একটু কনসার্ন ছিলেন। তো ওটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি। কিছুটা আনফর্চুনেট ছিল, একসাথে কয়েকটা সাবস্টেশনের ব্রেকার আর বাসবারের প্রবলেম হয়েছিল, কিছু পুরনো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার একসাথে খারাপ হয়ে গেছে। সেটার জন্য দুটো মেজার নেওয়া হয়েছে, একটা শর্ট টার্ম মেজার আর একটা লং টার্ম মেজার। শর্ট টার্ম মেজারে আমরা ইমিডিয়েটলি সব জায়গায় যাতে বিদ্যুতের কোনো কমপ্লেন আসলে ইমিডিয়েট অ্যাটেন্ড করা যায়, তার জন্য ত্রিপুরাতে টোটাল 67 সাব ডিভিশন আছে। সব জায়গাতে রাউন্ড দ্য ক্লক ব্যবস্থা করা হচ্ছে, যেখানে নাইট ডিউটি ছিল না, নাইট ডিউটির ব্যবস্থা করা হয়েছে উইথ ভেহিকল, আর লোকও থাকবে ওখানে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পুরো ত্রিপুরাতে মোর দেন 20,000 লাগানো হয়। और আগরতলা আর আগরতলা শহরতলিতে প্রায় 4,500 উপরে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। তো কিছু ট্রান্সফরমার আমরা ইমিডিয়েট রিপ্লেস করব, আর আগামী মাসের 5 তারিখ থেকে আমাদের পুজো মেইনটেনেন্স শুরু হবে। ওই সময় যেখানে দরকার মনে করা হয় আমরা রিপ্লেস করব, আর না হলে এডিশনাল প্যারালাল কানেকশন করে লাগিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, বিদ্যুৎ যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে, যখন তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভ্যাপসা গরমের মধ্যে মানুষের জন্য সাধারণ পরিষেবাটি পর্যন্ত দিতে পারছে না বিদ্যুৎ নিগম। আবার সাংবাদিক সম্মেলন করে দাবি করছে রাজ্যের লোডশেডিং নেই। মান্নাদার আমলের যন্ত্রাংশ দিয়ে মানুষকে পরিষেবা দিতে গিয়ে যে বিদ্যুৎ পরিষেবা হিমশিম খাচ্ছে, সেটা স্বীকার করতে নারাজ বিদ্যুৎ নিগমের জনসংযোগকারী অফিসাররা। শান্তন টিভি। স্ত্রী হত্যার ঘটনা পুনর্নির্মাণ করে দেখালো অভিযুক্ত স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে বিলোনিয়া চিত্তামারা পার্বতী ইটভাট্টা থেকে বিলোনিয়া থানার পুলিশ ললিতা দেবী নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের পর বিলোনিয়া থানার পুলিশ বিলোনিয়া রেল স্টেশন থেকে মৃত শ্রমিকের স্বামী দেবা নাগাসিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে। ধৃত অভিযুক্তর পুলিশ রিমান্ডে মঞ্জুর করে আদালত। পুলিশ রিমান্ডের শেষ দিনে অর্থাৎ বুধবার ধৃত অভিযুক্ত দেবা নাগাসিয়া কিভাবে স্ত্রীকে হত্যা করেছে তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পুনর্নির্মাণ করে দেখায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সনদ দেওয়ান মহকুমা পুলিশ আধিকারিক বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দে ও ঘটনা তদন্তকারী অফিসার সঞ্জীব দেববর্মার উপস্থিতিতে অভিযুক্ত কিভাবে স্ত্রীকে হত্যা করেছে তা করে দেখায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সনদ দেওয়ান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, অভিযুক্ত স্বামী দেবা নাগাসিয়া ঘটনার প্রথমে স্ত্রীকে একটি লাকড়ি দিয়ে মারধর করেছে, তারপর স্ত্রীকে হত্যা করেছে। স্ত্রীকে হত্যার পর সে পালিয়ে বিলোনিয়া রেল স্টেশনে চলে যায়। যে লাকড়ি দিয়ে সে স্ত্রীকে মারধর করেছে, সেই লাকড়িটি অভিযুক্ত এদিন বের করে নিয়েছে। লাকড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি। আজকে আমরা গত 20 তারিখ একটা এখানে মার্ডার হয়েছিল, তো এই 21 তারিখ আমরা খবরটা পাইছি সকালে। তো এখানে আসলো ঝাড়খণ্ডের থেকে স্বামী স্ত্রী দুইজন। তো এই স্বামীর নাম হইল গিয়া দেবা নাগাসিয়া, আর ওনার মিসেস হইল গিয়া ললিতা দেবী নাগাসিয়া। হ্যাঁ, তো ওনারা 13 তারিখ এই মাসে এই পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে কাজের লেগে জয়েন করছে আসার পর ঝাড়খণ্ড থেকে। তো 13 তারিখের পর 20 তারিখ ঘটনা হয়েছে, তার মধ্যে ঝগড়া হয়েছিল সকাল সন্ধ্যার সময়। তো ঝগড়ার থেকে ভাত টাত খাওয়ার পর পরবর্তীতে এটা লইয়া মানে রাত্রে 11টার দিকে মানে ওনার হাজব্যান্ড দেবা নাগাসিয়া ওই মহিলারে, ভদ্র মহিলারে একটা ফর্মা দিয়া এখানে যেন ইট বানাইছেন যে ডাইস, এটা দিয়ে মারছে। তো এটা আজকে আমরা এটার মোহরা এখানে কিভাবে মারছে এটা আমরা আজকে এখানে আইসি, আমি ম্যাজিস্ট্রেট হিসাবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে কিভাবে মারছে, মারার পর কোন দিকে গেছে, কি হয়েছে এটা শো করতে এখানে আইসে। এটা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রি, এখানে যারা তারা থাকতো এটার নাম হয়ে এখানে সেটঘর। এই সেটঘরের ভিতরে সেদিন 20 তারিখ রাত্রে 1টার দিকে প্রথমে লাকড়ি দিয়ে মারছে। এই লাকড়ি ইয়া দিয়া যেখানে ইটপাট্টার কাজে লাকড়ি ইউজ হয়, আর ইট বানানো যে ইয়াটা ডাইসটা, এই ডাইসটা দিয়েও মারছে। মারার পর সে বাইরে গেছে এখান থেকে মানে বিলোনিয়া স্টেশনে। লাকড়িটা আজকে শেষ করে হয়েছে, সেদিন লাকড়িটা পাওয়া গেছে, মানে আমরা বুঝছি না, আমরা ভাবছি শুধু ডাইসটা দিয়ে মারছিল। সেদিন ডাইসের মধ্যে একটু রক্ত লাগা অবস্থায় ছিল। সেদিন ডাইসটা মানে ইটা বানানো ডাইসটা এটা সেদিন শেষ হয়েছে 21 তারিখ, কিন্তু
তাই না এই আসামির মানে বয়ান অনুযায়ী যে দায়ের শুধু না, এখানে লাকড়িও ইউজ হয়েছে, যে লাকড়িটা আজকে লাকড়িটা এটাও সিজিল লাকড়ি। মানব পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্যের সীমান্ত। কাঁটাতার ডিঙিয়ে চলছে মানব পাচার। গত 16 জুলাই বাংলাদেশি নাগরিক আটক হওয়ার পর পুলিশ তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে মুকব্বর এবং মোবারক মিয়া নামে দুজনের নাম জানতে পারে। তাদের বাড়ি বেলাপুর এলাকায়। তারপর পুলিশ সিক্রেট অপারেশনের শুরু করে। বুধবার তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। বেলাপুর এলাকায় কাঁটাতারের পাশ থেকে তারা সেখানে মানব পাচারের জন্য গিয়েছিল বলে মনে করছে আমতলী থানার পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা তাদের সাথে জড়িত রয়েছে আরও অনেকেই। বাকিদের নাম উঠে আসবে তাদের জিজ্ঞাসাবাদের পর। এই মাসের 16 তারিখ দুজন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তদন্ত নেমে আমরা যখন এদেরকে ইন্টারোগেশন করি তখন আমরা দুটা নাম পাই বর্ডার টাউট হিসাবে, যারা এই ধরনের পারাপার করে। তখন আমরা তদন্তে নামি এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে। নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফের কাছ থেকেও আমরা শিওর হই যে এই দুইটা নাম এখন অ্যাক্টিভ টাউট হিসাবে এবং বর্ডার টাউট হিসাবে তারা নামগুলি আছে। তারপরে আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা সাসপেক্টেড প্লেস ওখানে আমরা সিক্রেট অপারেশন শুরু করি। তো গত প্রায় 10-12 দিন ধরেই আমাদের রেগুলার এটা অ্যাক্টিভিটিস ছিল, গভীর রাত্রে কখনো ওই সময়। আজকে গতকালকে রাত্রে আমরা যেই মানে মিশনে নেমেছি, আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুকব্বর, একজনের নাম মুবারক মিয়া। ওরা দুজনেই বেলাপুরের বাসিন্দা। ওদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা ওই কেসটার সঙ্গে তারা রিলেট হয়েছে এবং ওদের যে প্রিলিমিনারি যে ইন্টারোগেশনে হলো ওরা সেটা স্বীকার করেছে। ফটিকরাই গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর এবং 2 নম্বর আসনের মহিলা সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুমিত্রা কর এবং প্রতিভা সরকারের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। বুধবার সকালে পথ চলতি মানুষ এবং ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা বিষয়টি প্রত্যক্ষ করেন এবং এই ঘটনা তীব্র নিন্দা জানান তারা। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন 2 প্রার্থী সহ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা পার্টির পোস্টার এবং যে কোনো দল হোক লাগাইতে পারে এবং মানুষের যে অনেক কিছু হইতে পারে, বলে পোস্টারটা সেটা এরকম আঘাত করা মানুষের ঠিক না। এইটাই মানুষের শৃঙ্খলা পরিবেশ থাকা দরকার। হাঙ্গামা করে কোনো জিনিস আদায় করা যায় না মানুষের কাছ থেকে, এবং পোস্টার সেটা কোনো কাজ হয় না। এটাই আমি মানুষের কই যাতে পোস্টার না আসলে হয়, সুন্দর মতো চলা হয়। এটাই তিস্তর পঞ্চায়েতের নিয়ম। মিশন 2024 প্যারিস অলিম্পিককে সামনে রেখে ভারতীয় দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিগনেচার ক্যাম্পেইনের আয়োজন করা হয়। রাজধানীর এনআরসিসিতে আয়োজিত এই সিগনেচার ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি, স্পোর্টস কাউন্সিলের সচিব, জিমনাস্ট দীপা কর্মকার, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা। ক্রীড়া দপ্তরের অধিকর্তা জানান, প্যারিস অলিম্পিক 2024 অনুষ্ঠিত হবে 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত। প্যারিস অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ভারতীয় সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হবে। প্যারিস অলিম্পিকে ত্রিপুরা রাজ্য থেকে যাচ্ছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়। তাঁর মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হবে। ভারতবর্ষ থেকে যে প্যারিস অলিম্পিক 2024 যেটা হতে যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় খেলার আসর প্যারিসে হতে যাচ্ছে 26 সেপ্টেম্বর থেকে 11 আগস্ট। সেখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী যারা প্রতিনিধি আছেন তাদের উদ্দেশ্যে আমাদের শুভেচ্ছা বার্তা, এবং তারা যাতে অবশ্যই তাদের বেস্ট পারফরমেন্সটা শো করে মেডেল আর্ন করতে পারেন, তার জন্য আমরা আমাদের ত্রিপুরা স্টেট থেকে যারা খেলোয়াড় প্রেমী এবং শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমরা সমবেত হয়েছি। আমাদের স্টেট থেকে একজন প্রতিনিধি যাচ্ছেন। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।